এসআইআর এর নির্মমতা এখনো জারি আছে এবং তাতে প্রাণহানি হচ্ছে, চাপ বাড়ছে, সিইও অফিসও দিশেহারা, এইওরা তাই, বিএলওরা তাই। এই জন্য আমরা দেখলাম যে কেন্দ্র থেকে ইসিআইআর অ্যাকসেপ্ট করছে, তখন অফিসার কিছু ডেপুট করতে হয়েছে গোটাটা সুপারভাইজ করার জন্য। এই আমরা প্রথম থেকে বলছি, এই প্রস্তুতি আগে থেকে নিতে হয় যদি আদৌ করতে হয়। করার কোনো দরকার ছিল না। অযথা গোটা একটা মাস আমাদের মতো আরো কয়েকটা রাজ্য, তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো যেখানে অন্য সমস্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একটা যারা পড়ানোর কথা, যারা অফিসে কাজ করার কথা, যাদের অন্যান্য ব্যবসাপাতি করার কথা, তাদের এখন সবার এই চক্করে লাগানো হয়েছে। এটা দক্ষিণপন্থী সরকারের কাজ, মানুষের জন্য কাজ না করে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা। তারপরে আমাদের এখানে উপরি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুই শাসক দল, তাদের নিজস্ব রাজনীতি, তাদের নিজস্ব এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য যে সমস্ত ফন্দি তারা আঁটেন, সেই ফন্দিকে নিয়ে মানুষকে জর্জরিত করা হচ্ছে। যে প্রাণহানি হয়েছে তার জন্য আমরা সেই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল। আমরা প্রথমে আগেও বলেছি, কর্মচারীদের তরফ থেকে, যৌথ মঞ্চ থেকে এই যে বিএলওর উপর চাপ আসছে ইল প্রিপেয়ার্ড ইসিআইসি হওয়ার জন্য, পুরোপুরি ট্রেনিং না হওয়ার জন্য, এটা নিয়মিত এই কাজের সঙ্গে তারা যারা সরগরম নয় তাদেরকে এই কাজ করতে পারে, যারা নিয়মিত যে কাজ করে তার থেকে সরিয়ে অন্য কাজের জন্য এই ধরনের আপদ আসতে পারে। তার উপরে প্রত্যেক দিন নতুন নতুন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সময়সীমার একটা চাপ, টার্গেট, যেমন প্রাইভেট কোম্পানিগুলোতে করা হয় যে এতটার মধ্যে এটা দিতে হবে। আপনারা যে সংবাদ মাধ্যমে কাজ করেন সেখানে জানেন কিরকম রাশ এগেন্স্ট টাইম ছুটতে হয়। তো এটা তো সংবাদের তো একটা ব্যাপার আছে, কে আগে প্রকাশ করবে, কিন্তু ইসিআই তো একাই প্রকাশ করবে ভোটার লিস্ট। এবং ভোটটা বিহারের জন্য কম সময় পেয়েছিল, কিন্তু এখানে তো সময় আছে, তাই দেরিতে শুরু করলেন কেন? অযথা হয়রানি কেন বাড়ালেন? প্রস্তুতি কেন নিলেন না? আর যখন করছেনই তখন সময়টা কেন বাড়াচ্ছেন না? প্রত্যেক দিন 50টা করে করতে হবে, এত দিনের মধ্যে 100% ডিস্ট্রিবিউট করতে হবে। এই 100% ডিস্ট্রিবিউশনে আগেও বলেছি কোনো দরকার ছিল না। যদি ইসিআই প্রস্তুতি নিয়ে মৃত মানুষের তালিকা নিয়ে আগে সেগুলোকে বাদ দিত, তাহলে তো সব জায়গায় অন্তত 10 to 20% বিলি করতে হতো না। তো ক্ষমতা সংখ্যা দেখে কি লাভ, এত কোটি বিলি করা হলো 100%, আর সেগুলোকে আবার ফিল আপ করা এবং রিকালেক্ট করার কোনো দরকার ছিল না। এখানেই ইন্টেনশন, ইসিআই এর ইন্টেনশন প্রশ্নচিহ্ন হলো। কতটা সততার সঙ্গে তারা নির্ভুল ভোটার লিস্ট করতে চাইছেন, যে মৃতদের তালিকাও বার করে দিলেন ফর্দ, এখন বলছেন সেগুলো নয়। দুই হচ্ছে একটা বিশাল অংশের মানুষ যারা আনডকুমেন্টেড, সবচেয়ে প্রান্তিক দুর্বল মানুষ, বাঁধে থাকে, চরে থাকে, মাইগ্রেন্ট লেবারার্স, মাইগ্রেন্টস, যাযাবর জীবনযাপন করেন, নিজস্ব ঠিকানা নেই, নিজস্ব জমি জমা নেই, বন্যায় হারিয়ে যায় সব, ভেসে যায় সব, নদী ভাঙনে ভেসে যায় সব। তারপরে আমাদের এই আদিবাসী কমিউনিটি এরকম আছেন, উদ্বাস্তু মানুষ আছেন, বাস্তুহারা ছিন্নমূল মানুষ আছেন, তাদের ব্যাপারে কিচ্ছু ভাবনা চিন্তা করা হয়নি। মহিলারা যেহেতু তারা এক ধরনের উদ্বাস্তু, তো আমাদের সমাজে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি, একটা সংসার থেকে আর একটা সংসার, পুরো সব ছেড়ে দিয়ে যেতে হয়। এখন তাদের লিঙ্গেজ করতে বলা হচ্ছে। অনেকে এসব পুরনো ব্যাপার তাদের কাছে থাকে না। তার মধ্যে একটা বড় অংশের হচ্ছে নাম বিভ্রাট। ইলেকশন কমিশন হোক, আধার হোক, সরকারি যত ডকুমেন্টস আছে, সরকার যেহেতু নির্ভুলভাবে কাজ করতে পারে না, সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, ভুল তাতে থাকেই, গলত থাকেই। এবং অনেকগুলো ক্ষেত্রে যেটা হয়, আমাদের সামাজিক, প্রশাসনিক, শিক্ষা ক্ষেত্রে সমাজের সব অংশের সমান অংশগ্রহণ হয়নি, যদিও সংবিধান বলেছিল ইকুয়াল অপরচুনিটি, পার্টিসিপেশন সবার হয় না। যার ফলে এমন অনেক নাম আছে যেগুলো যারা এই কাজকর্ম করেন তাদের কাছে অপরিচিত। সেই অপরিচিত নাম উচ্চারণের থেকে বানান সর্বদা ভুল হয়। আবার মাল্টিপল যেগুলো খুব পরিচিত সারনেম বা নাম, সেগুলো লোকে জানে,
স্ট্যান্ডার্ডাইজড, কিন্তু অনেক নতুনত্ব নাম আছে। আজকালকার আধুনিক ছেলে মেয়েদের অনেক নাম আছে যেগুলো হচ্ছে সবার বিদেশি বিভিন্ন নাম থাকে, অপরিচিত নাম থাকে। সারনেম গুলো আদিবাসীদের, মুসলমানের সারনেম আলাদা কিছু হয় না। আর একটা ইডিয়টিক ভাবনা আছে, কারণ এই যে যার যেটা নিজে যেরকম শিক্ষিত এসছে নিজে আছে, সে অনেকে ওই রকমই আছে। তাহলে মায়ের আপনার এই নাম ছিল, বাবার এই নাম কেন, বাবার এই নাম ছিল মায়ের নাম কেন, কে বলবে? সবার এরকম সারনেম পাল্টায় না। আজকাল তো অনেক আধুনিক মানুষ সারনেম পাল্টান না। এরকম উদাহরণ এসছে আমাদের কাছে যে আচ্ছা, অসবর্ণ বিবাহ হয়েছে, অন্য ধর্মের বিবাহ হয়েছে, আমাদের লোকজন গেছে বর্ধমান জেলায় গিয়ে হইচই করেছে, তারপর মেনেছে, বলে এটা এরকম কেন? আপনার মা হচ্ছে হিন্দু, তার বাবা কেন মুসলমান? আপনার তার মা হচ্ছে মুসলমান, তার বাবা কেন হিন্দু? এই যে আরএসএস এর যে মানসিকতা, যে স্টিরিওটাইপ, সেই স্টিরিওটাইপটা যদি প্রশাসনের মধ্যে গ্রাস করে তাহলে এই ভুলটা হমেশা হবে। আমি আগেও বলেছি, বানানের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজ আমল থেকে একটা স্ট্যান্ডার্ডাইজ বাঙালি নাম, হিন্দু নাম কিরকম হবে তার বানান একটা স্ট্যান্ডার্ডাইজ করেছিল, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে তারাই আসতো। তো তারপরে তো আরো অনেকেই আসছে বিশ্ববিদ্যালয়ে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, বিভিন্ন অংশের মানুষ, প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার, সেটা তো আপডেট করা হয়নি। তাহলে অ্যাসেম্বলিতে উচিত ছিল একটা বিল পাস করে একটা অ্যানেক্সার দিয়ে, তাতে হচ্ছে অফেন বাংলায় যে নামগুলো হয় তার ইংরেজি বানান এই, বাংলা বানান এই, এবং আমি আমার নাম দিয়ে উদাহরণ বলতে পারি, ACLIM বলো বা SALIM বলো একই লোক, সেলিম বলো বা সালিম বলো বা সলিম বলো সে একই লোক, খাতুনের TOON হবে না TUN হবে, সেটা একই লোক। এটা তো ট্রেন করতে হয়, এটা তো বোঝাতে হয়, আর নাহলে এটাকে একটা নোটিফিকেশন করতে হয়, সেটা করা হয়নি এখনো। মমতা ব্যানার্জি এত হইচই করে নাটক না করে এটা করতে পারেন, গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশন দিয়ে বলতে পারেন যে এই সব নাম একই, মুখার্জি লেখো আর মুখোপাধ্যায় লেখো একই, ভট্টাচার্য লেখো আর ভট্টাচার্য লেখো, মন্ডলে বানান MANDL লেখো বা MANDOL লেখো বা MONDAL লেখো। যেহেতু বাইলিঙ্গুয়াল হয় তাতে অনেক অসুবিধা হয়। এখানে মানুষের এগুলো আসলে, আমি তো সহজে বলছি, এগুলো যন্ত্রণা বোধ, কষ্টকর অধ্যায়, তার উপর একটা স্ট্রেস এবং স্ট্রেন যাচ্ছে, কি করে হবে, মিলছে না, কি করব? তাহলে এফিডেভিট করব, কার কাছে যাব? আমরা এই জন্যই ভোটার অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র করেছি। কিন্তু এগুলো করতে গেলেও আছে মানুষকে তো BLA থেকে আরম্ভ করে সেই মানুষকে, ভোটারকে সে সময় দিতে হয়। ইজিলি এই সময়টা বাড়িয়ে দেওয়া যায়, এমন তো নয় যে একদম কালকে ভোট করছে। আমরা বলেছি, ওই যে চিঠি দিয়েছি 50টার মধ্যে প্রত্যেক দিন করতে হবে, এমন কোনো এরকম অর্ডার দেওয়ার কোনো মানে হয় না। আর এটা করার জন্য টেকনোলজিক্যালি যে ইকুইপ করার দরকার ছিল, সার্ভার ডাউন হচ্ছে, সার্ভার কাজ করছে না। বিভিন্ন লোকজন যারা নিজেরা অনলাইন করার চেষ্টা করছেন তারাও বলছেন অসুবিধা আছে। এমন চিঠি লিখেছি, এই কলকাতার বুকে এইরকম হয়েছে, ভোটার বলেছে, তারপর স্বীকার করে নিয়েছে যে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু যখন অনলাইন করতে যাচ্ছে তখন সেই জায়গায় দেখা যাচ্ছে অন্য নাম চলে আসছে। এটা কার গাফিলতি? তাহলে যেটা স্টেট শুড হ্যাভ ডান ইট, দে ফেইলড, এবং সেই বাকটাকে, সেই দায়িত্বটাকে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব মানুষ তো আর এরকম নয় যে সে তো এটা না দেখা মনে হচ্ছে সব চলে গেল, সব হারিয়ে গেল। এই জন্য মানুষকে আমরা আশ্বস্ত করছি, প্রথম দিন থেকে আমরা বামপন্থীরা বলেছিলাম যে SIR কে, প্রথমত SIR দরকার ছিল না, দুই SIR কে ঘিরে ভয় এবং আতঙ্ক যে তৈরি করার চেষ্টা করা হয়েছে দুই শাসক দলের তরফ থেকে, তার আমরা বিরোধী ছিলাম। ইলেকশন কমিশনকে বলেছিলাম ভয় আশঙ্কা দরকার নেই, তৈরি করবেন না, কারণ ভয়ার্থ মানুষ যা কিছু করতে পারে। আপনি দেখেছেন সে উত্তরপ্রদেশে হোক আর বাংলায় হোক, এই ভয়ার্থ মানুষের কি অবস্থা হচ্ছে, সে BLO হোক, BLO পরিবারের লোক হোক বা ভোটার হোক। আমরা এখন আবারও বলছি, যেটা যখন তালিকা বেরোবে নয়, তখন এই তাড়াহুড়ো করতে গেলে এটা তো এরর ফ্রি হবে না। আজ পর্যন্ত যদি ভোটার লিস্ট এরর ফ্রি না করে থাকে, সে তালিকা তো এরর ফ্রি হবে না, তো গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। সেখানে সময় নিয়ে ধৈর্য ধরে করা উচিত। আর দুই, যদি লিস্ট বেরোয়
তাও মানুষকে আমরা বলবো যে সব চলে গেছে এরকম নয়, তারপরে তার যাতে ক্লেম হয়, কাউন্টার ক্লেম হয়, শুনানি হয় এবং একটা ডেমোক্রেটিক প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যাতে সেটা সময় নিয়ে করা হয়। আমরা বামপন্থীরা সর্বত্র আমাদের সমস্ত শক্তি নিয়ে পাশে থাকব এবং মানুষের সহায়তা, এটার কন্টিনিউশন চলবে। আমরা আগে থেকে এখন যে নাম থাকলে কি করবেন, নাম না থাকলে কি করবেন, নতুন নাম তুললে কি করবেন, এগুলো যখন এসআইআর ব্যাপারে আমরা টিউটোরিয়াল করে ভিডিও করে ট্রেন করেছি, যেটা সরকারের উচিত ছিল। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এত ছবি লাগানো থাকে সর্বত্র, কিন্তু কেউ এসআইআর সম্পর্কে মানুষ কি করবেন সেই হোর্ডিং ব্যানারগুলো লাগেনি। এটাই তো পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট কেন, তথ্য দপ্তর কেন, এগুলোর জন্যই তো মানুষকে ইনফর্ম করা। এগুলো যেমন মদ, জুয়া, নেশার বিরুদ্ধে আজকাল সচেতন করার জন্য কিছু বলা হয় না, রোটারির বিরুদ্ধে, লটারির বিরুদ্ধেও কিছু সচেতন করা হয় না, নির্যাতন, মহিলা নির্যাতনের বিরুদ্ধেও মানসিকতা গড়ে তোলার জন্য কোনো বিজ্ঞাপন দেওয়া তৈরি করা হয় না। এরকম একটা যখন গোটা রাজ্যে এত হইচই হচ্ছে, আর যখন ফেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেক নিউজ যখন এটাকে আরো বেশি জটিল করে দিচ্ছে, তখন সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত ছিল তাদেরকে ভোটের সময় যেমন করেন, সারা বছর ধরে ভোটে যেমন প্রচার করেন, তো ভোটাধিকার রক্ষার জন্য, মানুষকে সচেতন করার জন্য আরো বেশি মানুষের কাছে বিজ্ঞাপিত করা উচিত ছিল। সেটা আমাদের যা সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা করছি এবং করব। 9 তারিখের পরবর্তী সময়েও যাতে এটাকে মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তৈরি থাকেন, আমরা সেই সহায়তা নিয়ে এবং উপযুক্ত ট্রেনিং আমাদের কর্মীদেরও দিয়ে আমরা প্রস্তুত থাকবো। এই জন্য আমাদের যে বাংলা বাঁচাও যাত্রা আমরা করছি, পেছিয়েছি। আগামী পরশুদিন কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে। শুরুর আগেও একটু কার্টেন রেজারের মতো আগামীকাল, আমি আজকে রওনা দেব, আগামীকাল কোচবিহারের পঞ্চানন বর্মা এবং আব্বাস উদ্দিনকে স্মরণে রেখে আমরা দুটো কর্মসূচি নিয়েছি, যেখানে পঞ্চানন বর্মা অবদান কি সেটা যেমন রাখা হবে, সেরকম দাঁড়িয়ে আব্বাস উদ্দিনের যে সাহিত্য, সংস্কৃতি, গানে যে অবদান আছে, বিশেষত উত্তরবঙ্গের যে সমস্ত লোকগান আছে, বাওয়াইয়া থেকে অন্যান্য, সেগুলোকে নিয়ে একদম সন্ধ্যে থেকে রাত্রি, বিকেল থেকে রাত্রি পর্যন্ত সেখানে তার জন্মস্থান বলরামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 125 বছর তার, এগুলো মানুষকে আবার তার পুরনো সংস্কৃতির শেকড়ের জায়গায় ফিরে যেতে হয়। যখন আব্বাস উদ্দিনের 100 বছর হয়েছিল তখন বামফ্রন্ট সরকার ছিল, আমার নিজের মনে আছে আমরা তখন পার্ক সার্কাস ময়দানে 100 বছর পালন করেছিলাম আব্বাস উদ্দিনের। তারপরে 100 থেকে 125 বছর হলো, সেই জায়গায় আর কিছু হয়নি। 125 বছরে আমরা সংগঠনগতভাবে, এটা পার্টিগতভাবে করছি এবং তার যে জন্মভিটা আছে সেটা জীর্ণদশা আছে, সেটা তখনও দাবি উঠেছিল সংরক্ষণ করা এবং সেখানে ভাওয়াইয়া এবং লোকগান চর্চা কেন্দ্র গড়ে তোলার দাবি আমরা রাখছি। এবং আমরা এখন বলি যেটা করছি, আমরা দাবি যেমন করি, আমাদের সাধ্যের মতো যেটা হবে সেটা আমরা চেষ্টা করবো। যেমন আপনারা দেখেছেন গঙ্গা ভাঙনে ভূতনি এলাকায় আমরা যুব সংগঠন, তারা ভলেন্টিয়ার্স দিয়ে স্কুল, যেখানে ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা সব ভেসে গেছে, সেখানে স্কুল চালানোর ব্যবস্থা করা হয়েছে, বিকল্প অন্য অনেক জায়গায় করা হয়েছে। 29 তারিখে তুফানগঞ্জে বড় সমাবেশের মধ্য দিয়ে এটা এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। তারপর থেকে আমরা মুর্শিদাবাদ পর্যন্ত একেবারে ডিটেলস, মিনিটস টু মিনিট, আওয়ারলি কোথায় স্পট আছে সেটা প্রোগ্রাম ফাইনাল করেছি। যেমন হচ্ছে আগের দিন আমি বলছিলাম ফারাক্কা পর্যন্ত, এখন হচ্ছে মুর্শিদাবাদ পর্যন্ত, তারপরে নদিয়া, পূর্ব বর্ধমান থেকে আরম্ভ করে বাকি দক্ষিণ জেলাগুলোতে, সেগুলো আমরা এখন করে নিয়েছি। কিন্তু এখন আমি বলছি না, এখন ভুলে যায় লোকে, ধাপে ধাপে সেগুলো বলা হবে। আর একই সঙ্গে অন্যান্য জেলাও জেলাগতভাবে বাংলা বাঁচাও যাত্রার যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে মানুষকে সংগঠিত করা, এবং এটা মাল্টি মোডাল, তো বিভিন্ন মোডে, বিভিন্ন মাধ্যমে হবে। এই প্রথম এরকম একটা কর্মসূচি, যেটা কোথাও সমাবেশ, কোথাও প্রচার সভা, কোথাও বৈঠক সভা, কোথাও জনসম্পর্ক, কোথাও জনসংযোগ, কোথাও বাইক, মোটর বাইক, কোথাও হচ্ছে পদযাত্রা, কোথাও হচ্ছে ভেহিকেল যাত্রা, কোথাও নৌকো নিয়ে যাত্রা, কোথাও হচ্ছে তোমার গিয়ে গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বাংলা বাঁচাও যাত্রা, কোথাও অঞ্চল ভিত্তিক, কোথাও হচ্ছে তোমার গিয়ে ওয়ার্ড ভিত্তিক, কোথাও হচ্ছে শহর কেন্দ্রিক, আর কোথাও হচ্ছে জেলা ভিত্তিক, এগুলো করা হবে।
যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারা জেলা ভিত্তিক করবেন। আবার যেমন হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারা জেলা করে এসে এই যেখানে একটা মিটিং পয়েন্টে জাংশনে মিট করবেন, যেটা উত্তর থেকে আসবে। উত্তরের সবকটা জেলা থেকে ঘুরে যখন নদিয়া আসবে, নদিয়া অর্ধেকাংশ কভার হবে এটা দিয়ে, অর্ধেকাংশ তারা জেলাগতভাবে বাংলা যাত্রা করে এটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। একইভাবে হুগলি তো তাই হবে, একইভাবে তোমার গিয়ে হাওড়া যেমন বললাম, তেমনি উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তারাও বাকি অংশটা বাংলা ভাষা যাত্রা করে ওই তারিখগুলোর সঙ্গে মিলিয়ে কর্মসূচি নিয়ে তারপর সেখানে জড়ো করবেন। উত্তর চব্বিশ পরগনা জেলা তারা 29 তারিখ থেকেই শুরু করে দেবে এবং সেটা চলবে ধাপে ধাপে, এবং 17 তারিখে গিয়ে কামারহাটি যখন এসে শেষ হবে কমপ্লিট হবে। আমরা যে বিষয়গুলো মানুষের সঙ্গে, তার জীবন জীবিকার সঙ্গে একেবারে সম্পৃক্ত, আজকে আমাদের বাংলা এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী যে আছে, এবং সরকার ক্রমাগত শাসক দলগুলো যেখান থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছে, রুটি রুজির প্রশ্ন, কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, আবাসনের প্রশ্ন, যোগাযোগের প্রশ্ন, তার ভাষার প্রশ্ন, তার সংস্কৃতির প্রশ্ন, তার ঐতিহ্যের প্রশ্ন, তার সঙ্গে তার পরিবেশের প্রশ্ন, তার যে এখন উল্টোটা হয়েছে, দিল্লিতে মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে তার জন্য তোমার গিয়ে যে এয়ার কোয়ালিটি আছে সেটা নিয়ে যখন প্রতিবাদ করছে তাকে জেল দিয়ে দিচ্ছে, তাকে তার পেছনে পুলিশ দিয়ে দেওয়া হচ্ছে। নিঃশ্বাস নেওয়ার অধিকার এবং বায়ু দূষণের বিরুদ্ধে, এটা হচ্ছে আমাদের কলকাতায়ও আপনারা দেখবেন এই শীত শুরু হলো এবং আপনার চোখের জ্বালাও বেড়ে যাবে। যে বিশেষত করোনার পর থেকে এমন অবস্থা হয়েছে যে বিষ আমরা প্রতিদিন নিঃশ্বাসে গ্রহণ করছি, সবারই লাংসের কোনো কনসাল্ট, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হচ্ছে, বুকে জ্বালা হচ্ছে, চোখে জ্বালা হচ্ছে, কারণ পরিবেশটাকে সর্বনাশ করা হচ্ছে। আর বিশেষত উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে বলে উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে। আমরা সেজন্যই আমাদের পাহাড়, নদী, নালা, আমাদের জলাভূমি এগুলোকে বাঁচানো ও দাবি করেছি। এটা হচ্ছে গোটা হ্যাবিটেশন, শুধু আবাস নয়, গোটা তোমার কি বাস্তুতন্ত্র, তার সঙ্গে হচ্ছে গোটা বায়ুমণ্ডল, পরিমণ্ডল, সেটাকে যাতে বাসযোগ্য করা যায় এবং আরো বেশি উন্নত করা যায়। তার জন্য যে আমাদের বাম গণতান্ত্রিক যে কর্মসূচি, যে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, কুটির শিল্পের ক্ষেত্রে, তাঁতের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে আমাদের বিকল্প ভাবনা কি, সেগুলোকে আমরা উত্থাপিত করব এই গোটা বাংলা ভাষা যাত্রায়। এবং তার অনেক কিছু রসদ আমরা সেই অংশের মানুষের সঙ্গে গিয়ে সংযোগ তৈরি করে সেখান থেকে তুলে নিয়ে আসবো। ইটভাটার শ্রমিকের সঙ্গে, চরবাসীদের সঙ্গে, পাহাড়বাসীর সঙ্গে, আদিবাসী মানুষের সঙ্গে, যারা যে কাজে যুক্ত আছে, সে জুট মিলের ওয়ার্কার হতে পারে, সে চা বাগানের শ্রমিক হতে পারে, সে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে পারে, সে ক্ষেত মজুর হতে পারে, সে কৃষক হতে পারে, সে গৃহবধূ হতে পারে, সে প্রফেশনালস হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সে ছোট ব্যবসায়ী হতে পারে, সে ইন্ডিপেন্ডেন্ট তোমার গিয়ে স্বাধীন পেশাজীবী হতে পারে। তাদের সবার সঙ্গে আদান প্রদানের ভিত্তিতে আমরা ডিসেম্বর মাসের শেষে বাংলা কি চায়, বাংলার কি প্রয়োজন, দেশের কি প্রয়োজন, রাজনীতি কিসের ভিত্তিতে হওয়া উচিত, বিভাজনের না, যে মানুষকে এক সূত্রে বাঁধে, তার কমন যে গোল আছে, কমন যে ইন্টারেস্ট আছে, সেটাকে আমরা তুলে নিয়ে আসবো। একজন আপনি বললেন বিএলওদের নিয়ে বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু সচেতন মতে তার পাশাপাশি বিজেপি প্রকাশ্যে তারা বলছেন যে যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু শরণার্থী, তাদের আমরা সিএ এর মাধ্যমে এখানকার নাগরিক করে দেবো। প্রথম হচ্ছে যে এই যে এটা তুমি প্রশ্ন করলে ভালো, কিন্তু অঙ্ক, এটা কি পুরোটাই অঙ্ক যে হিন্দুরা একমাত্র মুসলমান হলেই অনুপ্রবেশকারী আর হিন্দুদের আমি নিয়ে নেবো, অঙ্ক করে কোনো জায়গায় কি জিনিসটা করার চেষ্টা হচ্ছে? মৌমিতা, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু তুমি এটা বুঝেছো, অঙ্ক করার জন্য ধারাপাত পড়তে হয়, 1 2 যোগ বিয়োগ গুণ ভাগ নামতা পড়তে হয়।
আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের প্রতিনিধি আইন, আমাদের দেশের ভোটার তালিকা, আমাদের দেশের ভোটার তালিকা, গণতান্ত্রিক পরিবেশ, আমাদের ধর্মনিরপেক্ষতা, কোন অঙ্কেই এই অঙ্ক মেলে না। এবং এই জন্য অতি বড় গাধাও বিশ্বাস করছে না এখন এটাকে। তোমরাই তো প্রশ্ন করেছিলে বিজেপি কত সীমানা জুড়ে, এলাকা জুড়ে 700 না 7,000 না 70,000 ক্যাম্প করবে, কোথায় গেল সেটা? তোমরাই তো বলেছিলে মতুয়াদেরকে 50 টাকা না 500 টাকা না 800 টাকায় সব নাগরিকতার কার্ড বিলি করছে, কোথায় গেল তারা? তোমরাই তো বলেছিলে যে একটাই সহায়তা কেন্দ্র করছে, যেখানে দাঁড়িয়ে ফর্মও ফিল আপ করবে আর নাগরিকতারও আবেদন তৈরি করবে। একটার পর একটা ভাওতা দিয়ে যাচ্ছে। যে কোনো সাম্প্রদায়িক শক্তি, যে কোনো ফ্যানাটিক্স, তারা এই ধরনের ফেক নিউজ, গুজব, যেটা বাস্তবে নয় সেটাকে প্রচার করে, তার ভিত্তিতে রাজনীতি করে, কোনো অঙ্ক নয়। তুই বলতে পারো গুজবের ভিত্তিতে, আজগুবি বলতে পারো। এবং সবচেয়ে বড় সমস্যা হয় যারা এই ধরনের মিথ্যা কথা প্রচার করে, মিথ্যা বলে, বলতে বলতে, এটা একটা সাইকোলজিক্যাল সাবজেক্ট, তারা সেটাকে বিশ্বাস করতে আরম্ভ করে। যার ফলে আরএসএস এতদিন মনে করেছে বাংলাদেশি, ঘুষপেটিয়া, উইপোকা তার মানে হচ্ছে মুসলমান। কেউ আরো আগে বললো রোহিঙ্গা, তারপরে বললো জেহাদি। এখন কি আর শুভেন্দু সে কথা বলছে? যখন সিএ হয়েছিল তখন বলেছিল দিলীপ ঘোষ 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবে, এখন বলছে? এসআইআর শুরু করার আগেই বলে দিয়েছিল 1,40,00,000 কি 2 কোটি বলেছিল না সব হিসেব? ওইগুলো তো অঙ্ক, কোনো অঙ্কই মিলছে না। যে মতুয়া ভাই বোনেরা বিশ্বাস করেছিল মমতা হ্যায় বা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তারা বুঝেছে এটা ধাপ্পা, দুজনই ধাপ্পা। মমতা গিয়েছিলেন তো, নাটক জমাতে পারলেন না তো, বনগায় পারলেন না, বলে তখন এসে বারাসাতে করতে হলো। আর তার বারাসাতে করা মানে হচ্ছে চাকরি দিল, আর তো কিছু নয়। মর্গীয় অবস্থা, হাসপাতাল অবস্থা, এটা হচ্ছে পুষিয়ে দেওয়া রাজনীতি। তাতে ভবিষ্যতে হবে না তার কি গ্যারান্টি আছে? তো এই জন্যই এটা এত কথা, রোজ নতুন নতুন কথা বলতে হচ্ছে বিজেপিকে, মমতা ব্যানার্জিকে, কারণ লোকে বিশ্বাস করছে না। সরকারি দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে রেখেছে। তারা নিজে নিজে কথা বিশ্বাস করছেন না। তাহলে মমতা ব্যানার্জি, তৃণমূল জোর করে বললো এসআইআর করবো না, এসআইআর হতে দেবো না, আর চুপি সারা আবার নিজের ফর্ম ফিল আপ করে নিয়েছে। এখানে অনেক ধোকা পড়েছে। তৃণমূল বিজেপির কথা শুনে যদি বিশ্বাস করে থাকে যে নাগরিকতা দিয়ে দেবে, তাহলে তোমাদের তো টাকা পয়সা দিয়ে বিজ্ঞাপন দিয়ে ভোটের সময় বলেছিল এই নাগরিকতা দেওয়া শুরু হয়ে গেল, তার কতজনকে দিল? 2 জন না 4 জন না 5 জন আবেদন করেছে। আসলে আবার এই সময় শিরে সংক্রান্তি হয়েছে বলে, তাই তো অনেকে আছে পূর্ব বর্ধমানে বাস্তুহারা মানুষ, তারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন না, কারণ বিশ্বাসযোগ্যতা বলছে তলানিতে গেছে। কারণ তারা মনে করছে যে তোমার গিয়ে যদি ফর্ম ফিল আপ করে দিই তাহলে সরকারের কাছে তো জানা হয়ে যাবে কারা বাংলাদেশি, হিন্দু, উদ্বাস্তু মানুষ, বাস্তুহারা মানুষ, তন্তুবায় সম্প্রদায়ের মানুষ। কিন্তু তা হচ্ছে যে তোমার গিয়ে সরকারকে তথ্য দিতে চাইছে না। এই জন্য বললাম ওই বিজেপির ক্যাম্পে ওই জন্য তো গুটি দিতে হলো। আরেকটা বিষয় নতুন করে এটাও বলা হচ্ছে যে না, রাষ্ট্রভক্ত মুসলমান যারা, তাদের আমরা বিরোধী নই, তারা আমাদেরই ভোট দেবে। আর সনাতনী হিন্দু, এই যে দুটো তার এত বেশি ব্যবহার হচ্ছে। তুমি নতুন কথা শুনছো, তোমাদের তো ন্যাশনাল চ্যানেল আছে। এই জিনিসটা 80 সাল থেকে যখন শুনে নাও, 80 সালে যখন বিজেপি তৈরি হলো তখন থেকে এই কথা বলে আসছে। তো কে রাষ্ট্রভক্ত কে রাষ্ট্রভক্ত নয় এটা কে ঠিক করবে? কিসের ভিত্তিতে ঠিক হবে? তোমার প্রশ্নের মধ্যে তুমি বুঝে দিলে যে বিজেপিকে ভোট দিলে, যাবে যে ভোট দেবে। কে কোন দলকে ভোট দিচ্ছে তার উপর ঠিক হবে তার দেশভক্তি, রাষ্ট্রভক্তি। আর এই যে তুমি বললে রাষ্ট্রভক্তি, এটাও এই অল ইন্ডিয়া চ্যানেল বলে আমি তোমাকে বলছি, এই যে শব্দ পাল্টে যায়। বাংলায় যাকে দেশ বলে, হিন্দি তাকে রাষ্ট্র বলে। প্লিজ,
বাংলায় যাকে জাতি বলে তাকে ওরা রাষ্ট্র বলে। ঠিক আছে, এগুলো আলাদা কথা। ওদের কথাই তুমি বললে বলে আমি বলছি, একদম আমি তো সবসময় মিডিয়াকে বলি যা বিজেপি আরএসএস হ্যান্ড আউট দেয় সেটাকে একদম হুবহু রিপিট করো না, নিজেদের মস্তিষ্ক ফলাও। বাংলায় বাঙালির মস্তিষ্ক অনেক উর্বর ছিল। মমতা ব্যানার্জি তৃণমূলকে নিয়ে আসা মানে হচ্ছে বাঙালির মস্তিষ্কে গোবর ঢোকানো। খাল কেটে যেমন কুমির আনে, সেটা মমতা ব্যানার্জির দল তৈরি করে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের রাজনৈতিক বোধ, আমাদের মূল্যবোধ তাকে গোবরে ভরে দিয়েছেন, লেপে দিয়েছেন। এখন কে রাষ্ট্রভক্তি কে রাষ্ট্রভক্ত নয়, আমাদের কাছে একটা পরীক্ষা আছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কারা লড়েছিল দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কারা লড়েনি, তার একটা প্রমাণ হতে পারে। যখন দরকার হয়, যখন দরকার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, দেশ ভাগ হওয়ার পরে ধর্মভিত্তিতে দেশ ভাগ হয়েছে। স্বাধীনতার পরে কারা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে, আর কারা দেশকে দুর্বল করার জন্য দেশের মানুষকে ভাগ করেছে। বিভাজনকারী শক্তিরা কখনো দেশে রাষ্ট্রভক্তি হোক বা দেশভক্তি হোক, সে তো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে, ভাগ করবে কেন? সবসময় বলে, এই ডাবলও সেদিন বললেন যে বিদেশ থেকে, পাকিস্তান থেকে আমাদের এখানে এসব বিভাজনের বিষ ছড়াচ্ছে। তৃতীয় হচ্ছে যে কারা দেশের সম্পদ লুট করছে, লুটেরাদের পক্ষে না দেশের সম্পদ নির্মাণ করছে। চতুর্থ হচ্ছে দেশের মানুষের কল্যাণে, তার রুটি রুজি, তার অন্ন বস্ত্র, তার বাসস্থান, তার জন্য তারা রাজনীতি করছে। এই চারটের মধ্যে একটাতেও অন্তত যার কথা বললে তুমি, সেই বিজেপি বা আরএসএস খাপ খায় না। ঠিক চারটে পয়েন্টই তাদের উল্টো। আর অনেক আছে, আমি লিস্ট করতে আমি সাংবাদিক সম্মেলন তো সব লিস্ট করে দিতে পারবো, বলতে পারবো না, কিন্তু এরকম অনেকগুলো ইয়ার্ড স্টিক আছে, তিলিস্মান আছে। বলো। তার মানে একটা বড় অংশের মানুষ ডিসেন্ট্রালাইজ হয়ে যাবেন, এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এবং তার ইম্প্যাক্ট আপনি ইলেকশনের সময় কি দেখছেন, এবং এই ডিসেন্ট্রালাইজ যেটা করা হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যালি বলে মনে হচ্ছে, পকেট ধরে ধরে। প্রথম পার্টের প্রশ্নটা হচ্ছে আমরা এই মানুষকে ডিসেন্ট্রালাইজ হতে দেব না, করতে দেব না, প্রথম থেকে আমরা বলছি। এই জন্যই সহায়তা কেন্দ্র, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এই জন্য তার অধিকার বোধ তৈরি করা। এটা আসে অধিকার বোধ থেকে, গণতান্ত্রিক অধিকার বোধ থেকে। ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, অন্যতম। সংবিধান সে অধিকার দিয়েছে আমাকে। সার্বজনীন ভোটাধিকার ছিল না, লড়াই করে অধিকার নেওয়া হয়েছে। আর এখানেই দক্ষিণপন্থী থেকে বামপন্থীদের তফাৎ। বামপন্থীরা মনে করে এটা অধিকার, অধিকারটা নিতে হবে, আদায় করতে হবে লড়ে। আর দক্ষিণপন্থীরা মনে করে দেবে, মমতা দেবে, মোদি দেবে, শুভেন্দু দেবে, অভিষেক দেবে, এন্টাইটেলমেন্ট। আর এই এসআইআরটা হচ্ছে এন্টাইটেলমেন্টকে কোয়েশ্চেন করছে, whether you are entitled to vote or not to vote। যারা মস্তানি করে, গুন্ডামি করে, পুলিশকে দিয়ে, মিথ্যা মামলাকে দিয়ে, বন্দুক বোমা পিস্তলকে দিয়ে মানুষের এই ভোট অধিকার দিতে দেয় না, তারা করতে পারবে, তাকে ভোট অধিকার দেবে? মমতা দেবে? পঞ্চায়েতে দিয়েছে, পুরসভায় দিয়েছে, একটা কোঅপারেটিভ নির্বাচনে দেয়, একটা স্কুল নির্বাচনে দেয়। সেটাকেই বিজেপি আরএসএস অনেক অর্গানাইজ ভাবে, কারণ তারা চরম দক্ষিণপন্থী। তারা খুব অর্গানাইজ ভাবে সাংবিধানিক সংস্থা ইসিআই কে ব্যবহার করে আইনের পথ দেখিয়ে এই সার্বজনীন ভোটাধিকারটাকে কেড়ে নিতে চাইছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সার্বজনীন। প্রশ্ন ছিল তাহলে কি ওরা ডিসেন্ট্রালাইজ করবে? আমরা বললাম করতে দেব না। এই করতে না দেওয়াটা কে? মানুষকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে এই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। এটাকেই যেহেতু ওরা ধাপে ধাপে নিতে চায়, এই জন্য বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, মতুয়া, বাংলাদেশি,
এইসব ইত্যাদি নাম, এগুলো সব নাম দিয়ে মানুষকে টুকরো করে দিয়ে এই অধিকার কেড়ে নিতে চায়। কখনো মহিলাদের দেয়নি অধিকার। এই বাংলায় এক সময় শিক্ষার অধিকার ছিল না মেয়েদের, রামমোহন বিদ্যাসাগর লড়েছিলেন, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এই জায়গায় এসেছে। রোকেয়া সাখাওয়াত লড়েছিলেন এবং এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়ে এর অধিকার পেতে হয়। এখন আবার সেই অধিকার কেনা হচ্ছে, ছলে বলে কৌশলে, স্কুল বন্ধ করে দিয়ে হোক, দুর্নীতি করে দিয়ে হোক। দ্বিতীয় প্রশ্ন ছিল, এটা কি স্ট্র্যাটেজিক? অবশ্যই। এসআইআর ইটসেলফ ইজ পার্ট অফ আরএসএস এর যে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করার জন্য ওরা একদিন তো করবে না, ধাপে ধাপে নিয়ে যাওয়া। সেই জন্যই তো এইসব কথা বলছে, আগের প্রশ্নগুলোতে যেগুলো এলো হিন্দু মুসলমান দেখে করা হবে। যদিও ভোটাধিকারটা সার্বজনীন ভোটাধিকারের কনসেপ্টের তো বিরুদ্ধে। হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, কে কবে এসছে, কে কার এসছে, কার বাপ ছিল কার বাপ ছিল না, কার বাবা বিবাহিত ছিল বিবাহিত ছিল না, এগুলো তো অপ্রাসঙ্গিক সার্বজনীন ভোটাধিকারের ক্ষেত্রে। আগে তো এরকম ছিল, যার জমি আছে সে দেবে, যে ট্যাক্স দেয় সে দেবে। এখন তো এটা নয়। এখন আমরা তো পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে ওয়ান অফ দি ফোরমোস্ট কান্ট্রি যারা আমরা এই ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ দিয়েছি, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এবার যেটা করছে বোথ বিজেপি এবং তৃণমূল শাসক দলের এই অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজকে তারা ব্যবহার করে, শাসন যন্ত্রকে ব্যবহার করে, কোন অ্যাসেম্বলিতে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন ওয়ার্ডে, কোন অঞ্চলে কোথায় জোর দেবে, কোথায় কম জোর দেবে, কোথায় বেশি জোর দেবে, কোথায় এটাকে একদম স্ট্রিক্টলি লাগু করবে আর কোথায় চোখ বুজে থাকবে। যদি মমতা ব্যানার্জির মনে হয় ভবানীপুরে এত লক্ষ মৃত ভোটার থাকা দরকার, হাজার ভোটার, তাহলে যে নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের হয়ে, যে ইলেকশন মেশিনারি নির্দিষ্ট দলের হয়ে ভোটার প্রক্রিয়া থেকে গণনা পর্যন্ত পার্ট অফ দি এস্টাবলিশমেন্ট হয়ে যায়, তার কাছে মানুষের ভরসা নেই। এই জন্য আমরা বলছি মানুষের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিজেপি যদি মনে করে মুর্শিদাবাদ, মালদা থেকে এত ভোট আমাকে কমাতে হবে, রিজিয়ন ধরে হোক, রিলিজিয়ন ধরে হোক, এটাও সার্বজনীন ভোটাধিকারের যে কনসেপ্ট তার বিরোধী। সার্বজনীনতাকে উপেক্ষা করা হচ্ছে। আমাদের সেকুলার ডেমোক্রেসির একটা পিলার হচ্ছে এই সার্বজনীনতা। সেটাকে যখনই তুমি এরিয়া স্পেসিফিক, রিলিজিয়ন স্পেসিফিক, রিজিয়ন স্পেসিফিক করবে, তখন সেই সার্বজনীনতা নষ্ট হয়ে যায়। আর এই সার্বজনীন অধিকারকে রক্ষা করতে হলে আমার আপিলটাও সার্বজনীন হবে। এটা ধর্মের নামে, ভাষার নামে, এলাকার নামে, পাড়ার নামে করলেই কিন্তু আজকে একজন কালকে আরেকজনের উপরে এই বিপদটা নেমে আসবে। যখন সিএ নিয়ে হুমকি দিয়েছিল তখন মুসলমান বলে করেছিল, এখন যখন নাগরিকতা নিয়ে প্রশ্ন করছে, যখন ভোটাধিকার নিয়ে প্রশ্ন করছে, তখন টার্গেটটা মতুয়ারা হয়ে গেছে, তখন হিন্দু উদ্বাস্তুরা হয়ে গেছে, পূর্ব পাকিস্তান থেকে আসা লোকজন হয়ে গেছে, বাস্তুহারা মানুষ হয়ে গেছে, আদিবাসী হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। ফাসিস্টরা এইভাবেই এক একটা অংশকে বেছে নিয়ে টার্গেট করে। কিন্তু যখন তোমাকে টার্গেট করবে তখন যাতে অন্যরা থাকে বেঁচে, যেন প্রত্যেকের বাঁচার অধিকারের পক্ষে তোমাকে দাঁড়াতে হবে। একজন খুব ভালো আমরা এই চিঠি লিখেছি, সিপিআইএম এটা লিখতে পারে এবং বলেছে। আমি আমার আগে বলার সময় বললাম আমি এরকম নাম না ধরে, ব্র্যান্ড ব্যবহার করতে হয় না, তাই বললাম কার বাবা কার মা, বিবাহিত অবিবাহিত, এসব এত জানার কি দরকার আছে? কারণ অরফ্যান্স, অনাথ জানা, পথ শিশুকে তুলে নিয়ে গিয়ে হোমে রাখা হয়েছে এবং তারপরে সে বড় হয়েছে। কত নবজাতক শিশুকে রাস্তায় ফেলে দেয়, তারপরে তাকে তুলে নিয়ে এসে কেউ একজন পরিচয় করে। সিও ইসিআই এটা ভেবেছে তাই সম্পর্কে? সার্বজনীনতা মানে হচ্ছে যে সব অংশে মানুষকে টাচ করতে হবে তাকে। যেমন যে ইউনিভার্সাল যদি করে, তাহলে প্রত্যেকটা স্পেসিফিক সেকশনের তো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সেটা মাথায় রাখা হয়নি। যারা মেয়েদেরকে, যাদেরকে পাচার করা হয়, যাদের এন্ডেড আপ ইন ব্রোথেলস, এবার তাকে বলবে তোমার বাপ ঠাকুরদার ডকুমেন্টস নিয়ে এসো। এটা অলরেডি দিস এ ফেলিওর অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইটস এ ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট।
তারা এটা করতে পারেনি বলেই তো এটা হচ্ছে। শিশু পাচার হয়, নারী পাচার হয়, এবং এন্ড অফ দ্য ডে তারা হচ্ছে রিসিভিং। এবং আনডকুমেন্টেড কমিউনিটিস যখন বলছি, এটা আনডকুমেন্টেড কমিউনিটিস বলতে এই সব সেকশনকে বোঝায়। আমি তো ফর্দ দিয়ে এক্সস্টিভ লিস্ট বলছি না, আমি যা বললাম, তুমি যা বললে তার বাইরেও আরো অনেকে আছে। তাহলে এদের রিকোয়ারমেন্টটা কি হবে? তো কত ভবঘুরে আছে না? তাকে ভোটাধিকার থাকবে না নাকি? তার কাছে ডকুমেন্টস নেই বলে আমি এইখান থেকে এই মল্লিক বাজার থেকে শিয়ালদা পর্যন্ত গেলে আমি এরকম কটা তোকে দেখাতে পারবো যার কাছে কিছুই নেই, পরনের জামা কাপড় পর্যন্ত ঠিক মতো নেই, হ্যাঁ, হাড়ি কোষণ করে কিছু নেই, আর তার কাছে তুমি বলবে তোমার 3 পুরুষের ডকুমেন্টস দাও। একদিকে তৃণমূলের বিক্ষোভে তার হচ্ছে গোটা রাজ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের অনুগামীরা তারা সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং সুকান্ত মজুমদারকে দ্রুত দেখান। এটা বিজেপির একটা গোষ্ঠীর সঙ্গে একটা হয়ে, আগেরটা তুমি কিনা বললে প্রশ্নটা বলো তো, রিপিট করো তো। সেটা বলে শব্দটা ব্যবহার করলে না তো। আমার মনে হয় গণ আন্দোলন হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে জনজোয়ার হচ্ছে এবং ব্যাপক উত্তাল হচ্ছে। প্রশ্নের মধ্যে একটু কারসাজি থাকে। প্রশ্ন পরিষ্কার করো, প্রশ্নটা আমাকে আবার রিপিট করে বলো, আমি উত্তর দেবো। যারা ব্যক্তি কেন্দ্রিক দল তৈরি করে, মুনাফা কেন্দ্রিক অপারেশন করে, সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, এটা ইউনিভার্সাল একদম। দে এন্ড আপ উইথ দিস। কাল নেমির লঙ্কা ভাগ, একেবারে আমাদের পৌরাণিক গল্পগুলো থেকে দেখবে, এখন আধুনিক গণতান্ত্রিক পরিবেশে দেখবে, অন্যান্য রাজ্যে দেখবে, অন্যান্য দেশেও দেখবে। এই জন্যই আমরা পরিবার ভিত্তিক রাজনৈতিক দলের বিরোধিতা করি। এই জন্যই আমরা ব্যক্তি কেন্দ্রিক, তোমার বলো ব্যক্তি, একটা অমুক ব্যক্তি তমুক ব্যক্তিতে লড়াই করছে। এখন বিধানসভায় কে প্রার্থী হবে আর কে প্রার্থী হবে না, কে সভাপতি হবে কে সভাপতি হবে না, কাকে দায়িত্ব দেওয়া হবে কাকে দেওয়া হবে না, তাহলে তো ব্যক্তি। কোন মুখটা সামনে থাকবে কোন মুখটা পেছনে থাকবে। এই যে শুভেন্দু বিজেপিতে গেল, তৃণমূলের নেই, কেন গেল? কোন নীতির জন্য? মমতা ব্যানার্জির ছবির সঙ্গে শুভেন্দুর থাকবে না অভিষেকের থাকবে, এই নিয়ে তো দ্বন্দ্ব। তাহলে ভবিষ্যতে আরেকটা কি হবে, যে অভিষেকের থাকবে না আরেকটা কোনো ভাইপো আসবে তো, এটাই তো নিয়ম। সেটা তো কোনো নীতিগত কোনো ব্যাপার নেই। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, সুকান্ত হোক আর দিলীপ ঘোষ হোক, তাদের মধ্যে মারামারি হচ্ছে না। তারা সব একসঙ্গে নাগপুরে গিয়ে একসঙ্গেই তোমার গিয়ে পাত পেরে খাবে। কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গকে জড়ো করেছে, একই ব্যাপারে তৃণমূলের মধ্যে যে এই গোষ্ঠী ওই গোষ্ঠী, আমি তোকে ফর্দ দিতে পারি কোন জায়গায় কোন ব্লকে কার সঙ্গে কার হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমার প্রশ্ন শেষ করি, উত্তরটা আমি ফর্দ দিচ্ছি না। তাহলে একই দলের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে হচ্ছে তো। আর আমরা দেখি কি, যে এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমি যখন বলো উত্তাল হচ্ছে, আসলে তখন এই স্বার্থের লড়াই হচ্ছে, কোনো নীতিগত কোনো লড়াই না। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে, আমি অভিষেক কথা ছেড়ে দিচ্ছি, ওর তো রাজনীতি নয়, ওর শুধু কামাই। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তোমার কি মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে এই ধরনের গোষ্ঠীগুলোকে দাবার ঘুটি যেরকম হয়, একবার সাদা ঘর একবার কালো ঘরের হয় না, এরকম করে আগে বাড়ায় ছোট বাড়ায়। আমরা সবাই জানি 21শে জুলাই জমায়েতে আমাকে নাম নিতেই হচ্ছে, সারাম খ্যাত অনুব্রতকে ধারে কাছে ঘেঁচতে দেননি, মনে আছে তোমরা সব লিখলে। আবার তিনি যখন বীরভূমে গেলেন তখন তাকেই আবার তিনি বললেন তুমি সম্রাট। মাঝখানে তোমরা মাঝখানে লিখলে, অনুব্রত পেছনে গেল, কাজল শেখ সামনে এলো। তাহলে এটা তো আমি শুধু যারা তলায় ব্লক লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাই বলছি। মমতা ব্যানার্জি তো দুটো গোষ্ঠীকে দিয়ে তারপর হচ্ছে কে কত রেটে ডিসিআর কাটবে, পাথর খাদান থেকে বালি খাদান থেকে কে কত টাকা জমা দেবে। এই 5 কোটি টাকা ধরা পড়লো না মাঝখানে, ওরম প্রতিদিন কোটি টাকা আসে আর পিসি ভাইপোর অ্যাকাউন্টে যায়, বেনামি অ্যাকাউন্টে প্রতিদিন।
আর এই জন্যই বকরিতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল 14 জনকে, মমতা ব্যানার্জি আর মন্ত্রী গিয়ে কি বলেছিল? মমতা ব্যানার্জি স্টেটমেন্ট মনে করো, কথাবার্তা বলে নিয়ে ঘরোয়া বৈঠক করে দিয়ে তিনি ঘোষণা করলেন আগের মতোই ব্যবস্থা চলবে। তার মানে ডিসিআর কাটা হবে, গাড়ি পিছু টাকা আদায় করা হবে, সেটা কালীঘাটে পৌঁছবে, শুধু অমুকের বদলে তমুককে দায়িত্ব দেওয়া হবে। নামগুলো আমি বলে দেবো। তাহলে এখন এই যেখানে টাকা আদায় করা তোলাই হচ্ছে কাজ, আর পুলিশেরও কাজ হচ্ছে এটাই, পাহারা দেওয়া, সেই টাকাগুলো ঠিক মতো পাহারা দিয়ে নিয়ে আসা, পৌঁছে দেওয়া। সেখানে এই বস্তুতে আরো পারবে দণ্ড হবে। এগুলো তো অকশন হয়, যেমন পুলিশের থানা অকশন হয়, দেখো না ট্রাফিকের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন টাকা তোলে, সেরকম এইগুলো এরকম রুট অ্যাকশন হচ্ছে। গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, কার কোনটা হবে? সেন্ট্রালাইজড, কর্পোরেটাইজড, সেটা ভাইপো পার্টি। বারাসাতের সরকারি মেডিকেল কলেজের মর্গে মৃতের যোগ বিভাগটা নদীতে আরামবাগে হাসপাতাল থেকে সদ্যজাত শিশু বদল স্বাস্থ্যক্ষেত্রে চার পাশে নৈরাজ্য। নতুন জানলে এই গোটা অভয়াকাণ্ডের সময় আমরা একটা করে যখন বেরোলো আর মমতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যার জন্য পুলিশ কমিশনারকে যেতে হলো, প্রথমে আরজি করে যেতে হলো, পরে লালবাজার থেকে বেরোতে হলো, কিসের জন্য? তারপরেও স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত কর্মকাণ্ডকে ঠিক করার জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী কোনো দায়িত্ব নিয়েছেন? কোনো দায় নিয়েছেন? তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এই তো আমতায় তুমি দেখলে তো মহিলা ডাক্তার ব্লক লেভেলে, আর যে তাকে শায়েস্তা করার জন্য, নির্যাতন করার জন্য তৃণমূলের নেতা, ওখানে প্রতিবাদ ডাক্তাররা করেছে, সার্ভিস ডক্টরসরাও করেছে, আমাদের পার্টিও করছে। একেবারে ব্লক লেভেলের হাসপাতাল, সাবসিডিয়ারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার থেকে ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, আর সো কল মমতার কোট আনকোট মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালস, মেডিকেল কলেজেস, নিচে থেকে ওপর পর্যন্ত। এটা নৈরাজ্য এই জন্যই কারণ যিনি এটাকে সুপারভাইজ করছেন, যিনি এটাকে দায়িত্ব নিয়েছেন, তিনি নিজেই নৈরাজ্যের অংশীদার নয়, স্রষ্টা। এবং এটা হচ্ছে একটা টাকা রোজগারের জায়গা। দুর্নীতি সবচেয়ে বেশি এই সময় মুনাফা হয় হেলথ সেক্টর থেকে, ফার্মাসিউটিক্যালস থেকে। আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারে যারা আছে, তৃণমূল কংগ্রেস মনে করে সে ওয়েলফেয়ার কমিটির নাম দিয়ে হোক, সে তোমার গিয়ে মমতা ব্যানার্জির ভাই হোক, আমি নাম দিয়ে বলছি, সে নানান পুরস্কারের নাম দিয়ে হোক, সম্মেলনের নাম দিয়ে হোক, হাসপাতাল পরিচালনার নাম দিয়ে হোক, তারা এখানে বিভিন্ন ঠিকা ভাড়া, তার সঙ্গে হচ্ছে বেড বিক্রি, তার সঙ্গে ওটি সরঞ্জাম, তার সঙ্গে হচ্ছে সাপ্লাইজ, তার সঙ্গে হচ্ছে কনজিউমেবলস, এই সবের দুর্নীতির টাকা রোজগারের জায়গা। সুতরাং এটা নিয়ে ঘিরে তো নৈরাজ্য হবেই। Go to any hospital, state run hospital, শুধু আমাদের রাজ্যে নয়, যেটা বিজেপি শাসিত রাজ্যে সেখানে গিয়ে দেখবে। যেমন সরকারের গোটা মোটোটা হচ্ছে হেলথ এবং এডুকেশন সেক্টরকে প্রাইভেটাইজ করতে হবে। তাহলে পেশেন্টকে হোক, ডাক্তারকে হোক, চিকিৎসা কর্মীকে হোক, সাধারণ মানুষকে হোক, তাদেরকে প্রাইভেট সেক্টর মুখী করতে হবে ইনভেস্টমেন্টে। আর সেখানে এই ধরনের ইল গটেন মানিগুলো ইনভেস্টেড হবে। সেখানে সরকারি ব্যবস্থাপনার যে স্বাস্থ্য আছে, যে শিক্ষা ব্যবস্থা আছে, যেটুকু আছে সেটাকে ধ্বংস করতে হবে। সেই ধ্বংসাত্মক কাজকে সুপারভাইজ করছেন এবং প্রিসাইড করছেন মমতা ব্যানার্জি, যাতে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যার যেটুকু আছে সেটুকু যাতে ধ্বংস হয়। তাই নমুনা তুমি বললে, এটা বারাসাতে শুধু নয়, এনি স্টেট রান হসপিটালে যাও তুমি তাই দেখতে পাবে। আমি নিজে সরকারি হাসপাতালে চিকিৎসা নিই, সুতরাং দেখতে পাই। কোথাও মিড ডে মিলে চাল ডাল পৌঁছাচ্ছে না,
অন্যদিকে আবার ডিমের দাম বাড়ার জন্য ডিম উড়াও হয়ে যাচ্ছে পূর্বাদের হাত থেকে। এই অবস্থা। কতবার বলবো, কত রকম ভাবে বলবো? এটা ভালো, আই ওয়েলকাম দিস কোয়েশ্চেন। অনেকদিন পরে বাংলার প্রচার মাধ্যমে কেউ একজন মিড ডে মিল নিয়ে ভাবলো, প্রশ্ন করলো। এইটাই তো আমরা বলছি, বাংলা বাঁচাও মানে তো এটাই। আসলে মিড ডে মিলও বাঁচাও, মিড ডে মিলের পুষ্টিও বাঁচাও, এবং মিড ডে মিলের কর্মীদেরও বাঁচাও। আর যে প্রাথমিক শিশুরা আসে সেখানে শুধু নয়, সেটা শুধু মিডল স্কুল নয়, হাই স্কুল পর্যন্ত মিড ডে মিল যাতে চালু করা হয়। তাহলে আমরা বলছি এটা এক্সপ্যানশন, আমরাই চালু করেছিলাম। আর ওরা হচ্ছে এটা সংকোচন। যেটুকু আছে, অধিকাংশ স্কুল কমিটিতে ঝামেলা দেখবে, যদি মনোনীত সব সরকারের আর নির্বাচিত নয়, এই মিড ডে মিলের চাল হিসেব এইসব নিয়ে, লুটপাট নিয়ে। যখন তোমাদের মনে আছে গত ভোটে এটা ভালো হয়েছে বলেছে, এই সময় গত বছর ভোটের আগে মমতা ব্যানার্জির সরকার এবং কাগজে বেরিয়েছিল মিড ডে মিলে একটা মেনু ঠিক করে দিয়েছিল কি কি থাকবে, এবং ভোটের পরেই 2 মাস পর থেকেই সেই মেনু সাবার হয়ে গেছে, কোনো মিডিয়া রিপোর্ট করছে না। এই জন্য আমি ওয়েলকাম করছি তো প্রশ্নকে। আমি আবার চ্যালেঞ্জ যে সেই মেনুটা কি ছিল 21 নির্বাচনের আগে মিড ডে মিলের, আর এখন মিড ডে মিলে কি পাওয়া যাচ্ছে। এটা আমি এই জন্যই বললাম, কারণ জানুয়ারি মাসে আবার নতুন মেনু চলে আসবে। দুদিন বাদেই বাংলা ভাষার যাত্রা শুরু হচ্ছে। এর আগে আপনাদের সংগঠন থেকে দেখা মিটিং হয়েছে বা হিসাব যাত্রা হয়েছে, তো বাংলা ভাষার যাত্রাটা ওগুলোর মধ্যেই একই রকম না ওগুলোর থেকে আলাদা কিছু? তোমার প্রশ্নের মধ্যেই আছে, আমাদের নামের মধ্যেই আছে। একই রকম নয়, একই রকম এই জন্য নয়, এক আসলে অনেক ব্যাখ্যা করতে হয়। কিন্তু আমি প্রথমেই বললাম এটা হচ্ছে মাল্টি মোডাল, নানান মাধ্যমে। যাত্রা শব্দটা অনেক বেশি এক্সপ্যান্ড করা যায়, অনেক কিছু ইনক্লুড করা যায় তার মধ্যে। যাত্রা মানে শুধু শোভাযাত্রা, শুধু পদযাত্রা নয়, লোকে বাস যাত্রাও করে, না তীর্থযাত্রাও করে, যাত্রা পালাও করে। আবার যে কেউ কোনো চিজ স্টার্ট করলেই বলে আপনার যাত্রা শুভ হোক। তো এটা হচ্ছে একটা, এই প্রথম আমরা এরকম, আমরা শুধু না কেউই রাজনীতি, ভারতের রাজনীতিতে আমরা জাস্ট যাত্রা এই শব্দটা ব্যবহার করছি, নাহলে আগে হয় পদযাত্রা হয়, শোভাযাত্রা হয়, নানা রকমের হয়। কারণ এটা হচ্ছে অনেকটা ইনক্লুসিভ, মাল্টি মোডাল, ইংরেজিতে বাংলা বলছি আমি আর কি, এক বহুমাত্রিক, বহু মাধ্যমের। দুই হচ্ছে আপনারা আগেও করেছেন, আসলে জাঠা শব্দটা আসে পাঞ্জাবি জাথা শব্দ থেকে। জাথা মানে হচ্ছে যৌথ, কালেকটিভ। যেমন ক্যারাভ্যান বলে, যেমন কাফেলা বলে, একসঙ্গে অনেকে যখন যায়। স্বাধীনতা আন্দোলনের সময় গ্রামে প্রচার করতে যেত, কৃষকদের মধ্যে বিপ্লবীরা প্রচার করতে যেত পাঞ্জাবে, এই ভগৎ সিং এর সময়, নওজোয়ান বাদশার সময় জেথেবন্দি, একজনে 5-6 জন করে যেত, পুলিশের দৃষ্টি এড়িয়ে অন্ধকারে রাতের মধ্যে গিয়ে প্রচার করতো। এটা হচ্ছে জেথা। এগুলো বলতে হলো এই জন্য কারণ রাজনীতি ইতিহাসটা সব গুলিয়ে দেওয়া হয়েছে। এবার ওখানে এই কালেকটিভ চেষ্টা করা, আমরা এটা করেছি একসময়, ট্রেড ইউনিয়ন করেছে, কৃষকরা করেছে, আমাদের দল করেছে, অন্যরা করে, কিন্তু ওটা হচ্ছে একটা ইউনিমোডাল আর কি। তার থেকে আমরা এটাকে মাল্টি মডেল করলাম। আকাশ পথ ছাড়া বাকি সব পথে আনবো, আল পথ থেকে নদী পথে। বলছেন যে হলদিয়াতে শীতের জোয়ার আসছে, কথা হচ্ছে এই যে হলদিয়া পেট্রোকেম তো বামেদের স্বপ্নের প্রজেক্ট, এই হলদিয়াতে শিল্প দিয়ে ঢেলে সাজানো প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন নেতা, তাদেরকে আর ধর্ম ছেড়ে এবার শিল্পকে হাতিয়ার করছেন। এটাও ভালো লাগলো, অনেকদিন পরে লোকে হলদিয়া পেট্রোকেমিক্যাল শব্দটার নাম শুনলো। আমরা তো আমাদের যৌবনটা পুরো এটার মধ্যে দিয়েছি, এই আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে শিল্পায়নের জন্য, এবং কেন্দ্রীয় সরকার তখন অনুমতি দিচ্ছিল না, তার জন্য এখানে বন্ধ পালন করতে হয়েছে, লড়াই করতে হয়েছে পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে। এবং এই মমতা ব্যানার্জি তৎকালীন অর্থমন্ত্রীকে বাংলার এমপি হয়ে সনদ পেশ করেছিলেন, দাবি সনদ পেশ করেছিলেন যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিনিয়োগ না করে, অন রেকর্ড, লিখিত। আজকে দাঁড়িয়ে
হলদিয়া পেট্রোকেমিক্যালস চলছে। কিন্তু ধরো প্রথম কথা হচ্ছে এটা কেন এটা বিরোধিতা ছিল, আর তখন সব এক গলে গরু ছিল, শুভেন্দু মমতা আলাদা না। কারণ পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রি মডার্ন ইন্ডাস্ট্রি যখন এলো তখন এটা সবটাই ছিল পশ্চিম উপকূলে, একটা দক্ষিণে, পূর্ব উপকূলে কেউ ছিল না। এটাকে বলে মনোপলি, একাধিকারবাদ। তাহলে আমরা বলেছিলাম, সিপিআইএম বলেছিল, বামফ্রন্ট বলেছিল, বামফ্রন্ট সরকার বলেছিল, বাংলা মানুষ বলেছিল যে নতুন ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যালস। এই জন্যই আরো ব্যাকে গেলে আমাদের এখানে অনেকে বলে আগে শিল্পায়ন হয়েছিল পরে শিল্প নেই। তাহলে আসলে র মেটেরিয়ালস যেখানে থাকে আর এনার্জি যেখানে জ্বালানি থাকে সেখানে যায় শিল্প। এখানে কয়লা ছিল, লোহা ছিল, স্টে হয়েছে। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ন্যাচারাল র মেটেরিয়ালস থেকে বেশি কেমিক্যাল র মেটেরিয়ালস অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এই যে প্লাস্টিক, রাবার, নকল যা যা দেখছো তুমি আর কি, এখানে যা কিছু আছে এগুলো সব এর কাঁচা মাল হচ্ছে গাছ না, পেট্রোকেমিক্যালস, সমস্ত মেটেরিয়ালস, তার সঙ্গে অন্যান্য মেটেরিয়ালস কিছু আছে। তাহলে নতুন ইন্ডাস্ট্রি যদি করতে হয় তাহলে তার র মেটেরিয়ালস শুধু পশ্চিমে থাকবে, পূর্বে থাকবে না। এই জন্যই আমরা পেট্রোকেমিক্যালস চেয়েছিলাম। আর এই জন্যই তখন যারা ইন্ডাস্ট্রিয়াল লবি আমাদের দেশে, পুঁজিপতি বড় বড় যারা একাধিকারবাদ, খুব শর্টে বললে আম্বানি, তারাই ছিল সবকটা পেট্রোকেমিক্যালসে, যে অন্যগুলো ছিল সেগুলো ওরাই কিনে নিয়েছিল। সুতরাং ওরা চায়নি যে তাদের বাইরে। কারণ এখন আমি এই জন্যই বলছি, এখন চীনের সঙ্গে ভারতের এখন সম্পর্ক ভালো হচ্ছে। পেট্রোকেমিক্যালসের ক্ষেত্রে পৃথিবীর একটা বড় বাজার হচ্ছে চায়না, যেহেতু ওরা ম্যানুফ্যাকচারিং একটা বিশাল কারখানা দুনিয়ার। তাহলে এখন যদি আমরা সরকারে থাকতাম তাহলে আমাদের এখন দাবি হতো, আমি যদি এমপি থাকতাম তাহলে এখন দাবি হতো যে কলকাতার সঙ্গে সাংহাই এর ডাইরেক্ট এয়ার লিঙ্ক দরকার। কারণ সেটা পেট্রোকেমিক্যালস এর ক্ষেত্রে অনেকগুলো, অনেক একটা না তো অনেক তার প্রোডাক্টস এবং র মেটেরিয়ালস তার একটা লিস্ট আছে, সেইটার মার্কেট হচ্ছে সাংহাইতে। বোধ তারা ক্রেতা এবং বিক্রেতা। তাহলে তার সঙ্গে কলকাতার লিঙ্ক হবে। আর ভারত সরকার চাইছে তার সঙ্গে গুজরাটের সঙ্গে হবে। এটা হচ্ছে স্বার্থ। কিন্তু রাজ্য সরকার কি রাজ্যের স্বার্থ দেখছে? বিজেপি তো দেখবে না। শুভেন্দুরা বলে কি লাভ? একটা কোনো না কোনো একটা কোম্পানির পরিষ্কার লিখে নাম, এই বিজেপি আর তৃণমূল, তাদের পার্লামেন্টের মেম্বাররা, এমএলএরা, মন্ত্রীরা, এটা আজকে আমি বলছি না, বাজপেয়ী গভর্নমেন্টের সময় বলেছিলাম, প্রথম যখন বিজেপি গভর্নমেন্ট আসে, একজন করে নেতার নাম বলো আর আমি বলে দেবো কোন কোম্পানির ইন্টারেস্ট কে রিপ্রেজেন্ট করছে। চ্যালেঞ্জ বলছি এখানে। তাহলে শুভেন্দু যে কোম্পানির ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করছে সেটা হলদিয়ার না, সেটা হলদিয়া দখলের। প্রথমে এরা রাজনীতি দখল করে, রাজনীতি দখল করার আগে গুন্ডা বদমাশ মস্তান দিয়ে দখল করে, আর তারপরে তার ইন্ডাস্ট্রি, ট্রেড, কমার্স দখল করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম করেছিল, বণিকের দণ্ড মানেছে, রাজদণ্ডের রূপান্তরিত হয়েছিল। আজকের ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তাই করছে, এবং শুভেন্দু ইজ নাথিং বাট অ্যান এজেন্ট অফ দ্যাট ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি, নট ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিয়াজ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে এসএসসি। এসএসসি যেভাবে কে বলেছে? ভৃত্য বসু? ভৃত্য বসু, ভৃত্য বসু আমি শুনলাম, ঠিক করে বলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বলছেন যে এসএসসি সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে। এসএসসি যেভাবে পরীক্ষা নিয়েছে দেশে কোথাও এইভাবে পরীক্ষা নেওয়া হয়। একদম ঠিক কথা। পৃথিবীর কথা এরকম পরীক্ষা নেওয়া হয়নি। এত চোর মন্ত্রীও ছিল না কেউ শিক্ষা দপ্তরে, আর এত ভৃত্য মনোবৃত্তির লোক ছিল না কেউ। তার উপাচে আমি কি বলবো? সবাই জানছে শিক্ষা অবস্থা কি হয়েছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আরো বেশি বললে আমি আরো কিছু বার করে দিতে পারি, বলছি না। মুর্শিদাবাদ জেলায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নেশাদ্রব্য রেখে যাচ্ছে, তাহলে রাজ্যের পুলিশ কি মাফিয়া? খুব ভালো প্রশ্ন বলছো। মমতা ব্যানার্জির সরকার গুজরাটের পুলিশের মতো করে, যোগীর পুলিশের মতো করে পুলিশকে ব্যবহার করছে, এটা নতুন কথা নয় আমার। সিপিআইএম এর বিরুদ্ধে ৮৪,০০০ মিথ্যা মামলা হয়েছে। এই গত ৩ দিন আগেও আমি, বিমান বসু, সূর্য মিশ্র, বামপন্থী সব নেতারা গিয়েছিলাম।
আমাদের অ্যাবসকন্ডিং দেখাচ্ছে নাকি পালি পালি বেড়াচ্ছি, বিমান বসু পালি বেড়াচ্ছে। আমরা তো নিজে কোর্টে গেলাম, তার পুলিশ অ্যারেস্ট করলো না কেন? তা জানে তো মিথ্যা মামলা। আমরা করোনার সময় বলেছিলাম যে তথ্য প্রকাশ করুন। এখন যেমন মৃত তালিকা রোজ বলছে, একটা মৃত্যু হলেই বলছে, আর করোনায় কত লোক মারা গেল যোগীও বলছে না, মোদীও বলছে না, মমতাও বলছে না। আমরা বলেছিলাম ভ্যাকসিন তো বিনা পয়সায়, তখন প্রথমে টাকা বলেছিল মোদী। আমরা বলেছিলাম যাদের রোজগার বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ হয়েছিল লকডাউনে, তাদেরকে ন্যূনতম সাপোর্ট দাও সরকার থেকে, নাহলে না খেয়ে মরবে। ছোট ছোট কারখানা লোপাট হয়ে গেছে, সেলফ এমপ্লয়েড লোকেরা, অসংগঠিত শ্রমিকরা। তারপর থেকে পরিযায়ীরা আরো বেশি বেড়ে গেল। কিন্তু তার জন্য আমাদেরকে মিথ্যা মামলা দিল, বিমান বসুকে মিথ্যা মামলা দিয়েছে। আমি বারবার আমরা একদম নিয়ম মেনে করেছিলাম, আইন মেনে করেছিলাম, কোনো আইনের বাইরে যায়নি। আমি দাঁড়াতে দূরে 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 1 মিটার দূরে দাঁড়ানো থাকা আর কি, এরকম করে আমরা দাঁড়িয়েছিলাম। মুর্শিদাবাদে লালগোলায় মাস্টারমশাই, সমাজকর্মী, তার নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, তাকে পুলিশ, কারণ এরা বলতে চাই জন্য অনেকগুলো মিডিয়া রিপোর্ট করেনি, হেরোইন প্লান্ট করে মিথ্যা মামলা দিতে চেষ্টা করেছে। এবং এটা নতুন নয়, এর আগে সিএ বিরুদ্ধে, এনআরসি বিরুদ্ধে যখন লড়াই করছিল যারা মুর্শিদাবাদ মালদায়, এরকম অসংখ্য সমাজকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির নির্দেশে। যে সমস্ত মুসলমানরা এখনো মনে করে মমতা ব্যানার্জি যোগী থেকে আলাদা, আর যারা মনে করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে, আসলে তুমি অপোজ করতে পারবে না তাকে, সরকারকে। আর পুলিশকে এমন দলদাস করা হয়েছে, সেই পুলিশ এখন ধরা পড়েছে, আন্দোলন হচ্ছে ওখানে। আমরা পুলিশের এই নক্কারজনক ভূমিকার বিরোধিতা করছি। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির জবাবদিহি চাইছি। আর কোথাও এরকম যাতে পুলিশ না করে তার জন্য স্পষ্ট নির্দেশ চাইছি। যদি অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে তাহলে আমরা কোর্টে যাব, কোর্ট থেকে অর্ডার নেওয়া হবে। এর আগে আমরা কোর্টে গিয়েছিলাম, তোমরা জানো। তার আগে এই অনুব্রত বলতো না গাঁজা কেস দিয়ে দে, ফেন্সিডিল কেস দিয়ে দে। আমরা কোর্টে গিয়েছিলাম, আমাদের আইনজীবীরা গিয়েছিল, কোর্ট থেকে অর্ডার হয়েছিল, এবং তারপর থেকে আর ওই মিথ্যা মামলা দেওয়ার অধিকার পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কারণ হাইকোর্ট বলেছিল যদি ওই ধরনের মামলা যদি করে তাহলে তাকে এসপিকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে। তা নাহলে আগে সব গাঁজা কেস দিয়ে ঢুকে দেওয়া হতো না। সেই অর্ডারের পর থেকে কিন্তু তাহলে এখনো আমাদের আবার দরকার হলে হাইকোর্ট থেকে অর্ডার করাতে হবে। ধন্যবাদ। অনেক করে দিচ্ছি, তোমাদের প্রশ্ন স্বাধীনতা দিলাম বলে। মৃত ব্যক্তির ভোটার কার্ড কিনে ইনোভেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা এক বাংলাদেশি, তারপর ভুয়ো নথি তৈরি করে পরিচয় বদল করে এনেছে ঢাকার চেষ্টা, তারপরে এসআইআর মাধ্যমে আদৌ এইভাবে শনাক্ত করা সম্ভব? প্রথমত এসআইআর প্রক্রিয়াকে যারা এরা বলেছে তারা মিথ্যা বলেছে। আর দুই, এই ধরনের প্রক্রিয়া থেকে এটা তার করার কথা নয়। আরে অনুপ্রবেশকারী রুখতে হতে তোমাকে তো সীমানায় পাহারা বাড়াতে হবে। তোমার আরো অনেক ফরেন রেজিস্ট্রেশন অফিস আছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেগুলো কার্যকর করতে হবে। পুলিশ এই ব্যবস্থা যেটাকে বলে পাবলিক পুলিশ, সেটা নেই, উঠে গেছে, শুধু ভিআইপিদের পাহারা দেয়। সেগুলোকে স্ট্রেনথেন করতে হয়। আগে লোকাল বিট হতো, তারা ঘুরতো, যেমন জাগতে রহো বলে আগে চৌকিদার ঘুরতো পাড়ায় পাড়ায়, সেরকম তারা জানতো নতুন কে লোক এলো, নতুন কে গেল, কোথায় গেল, এগুলো সব। আমি পুলিশিং এর ব্যবস্থা বলছি না, কিন্তু এইসব ইনফরমেশন থাকতো, সব উঠে গেছে। এখন বিজেপির কোন নেতা বিজেপির তৃণমূলের কোন নেতার সঙ্গে বৈঠক করছে, তৃণমূলের কোন নেতা বিজেপির সঙ্গে বৈঠক করছে, এগুলো পুলিশ লক্ষ্য রাখে, তার বাইরে রাখে না মানুষ সম্পর্কে, পাবলিক এন্ডে। আর এটা মনে রাখবে, এসব যখনই সরকার ঘোষণা করুক, আমাদের অভিজ্ঞতা সব সময় যারা এটা বেআইনি কাজ করে তারা হচ্ছে ইঞ্জিনিয়াস মাইন্ড। যতই জিনিয়াস ব্যবস্থা করো, যদি যে চোর, যে ফাঁকি দেয়, যে বার্গলারি করে, যে লুট করে, যে সে হচ্ছে যে ব্যবস্থা তুমি করছো তার কাউন্টার কি করে হবে। আমি তোমাকে, তুমি একটা বলেছো, আমি এরকম 8টা 10টা, আমি আমার কাজ নয় এটা, যাদের কাজটা
8টা-10টা উদাহরণ পেয়েছি, কারণ আমাদের ভোটার সহায়তা কেন্দ্র করছি তো, পাড়ায় পাড়ায় তো খবর রাখছে। তারা আমাকে জানিয়েছে যে যাদের নাম থাকার কথা নয় তারা কি পদ্ধতি গ্রহণ করছে। এখানে যেমন তুমি বললে এনুমারেশনের কার্ড, সেরকম যদি বলে বাবার মায়ের ঠিকানা বা নাম দাও, তাহলে যেমন লোকে দল পাল্টায়, এরা অনেকেই বাবার নামও পাল্টাচ্ছে। ঠিক আছে? অভিযোগ হচ্ছে তিনি নাকি দীর্ঘ 15 বছর ধরে ভারতে ছিলেন এবং 4,000 টাকা দিয়ে সেখানকারই কোনো একজনের কাছ থেকে তিনি ভোটার কার্ড আধার কার্ড তুমি আশ্চর্য প্রশ্ন করছো, হয় তোমরা তলা খবর রাখো না, নবান্ন ছাড়াও বাকি খবর রাখা উচিত। এবং এটা হরদম হচ্ছে, আর সেটা হচ্ছে কারণ একটা কারাপ্ট সিস্টেম আছে বলে, তো কারাপ্ট সিস্টেমের জন্য। সেদিনটা কলকাতায় গতকাল সেই ঘুরি চললো কলকাতাতে, এবং এইখানেই কিছু জায়গায় কাউন্সিলর ওপর আক্রমণ করেছেন। গত সপ্তাহে আমার একটা খুন হয়েছে হোটেলে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? মানে একই জায়গায় পর পর ঘুরি চলছে বা এরকম ঘটনা? খুন করে যদি ভোট হয়, ভোটের পরে খুন চলে। গুলিগোলা বন্দুক নিয়ে যদি ভোট হয়, তাহলে ভোটের পরে তো গুলিগোলা বন্দুক চলবে। তাহলে এমন ব্যবস্থা করা হয়েছে, জোর যার মুলুক তার, সবাই নিজে নিজে জোর ফলাচ্ছে। এবার যার গুলিতে যে মরেছে সেটা তো বিচার হবে না। মমতা ব্যানার্জি কাকে পোষাবেন, কাকে দায়িত্ব দেবেন ওখানে তোলা, তারপর ঠিক হবে। হোল সিস্টেম ইজ রটেন। এই জন্য তো আমরা বলছি, আমরা এটার থেকে রাজ্যটাকে উদ্ধার করতে চাইছি। আমরা তো পারবো না, সবাইকে এই জন্য আহ্বান জানাচ্ছি। এই জিনিস চলতে পারে না। এটা তোমার গিয়ে পাপ কা ঘরা ভর গেয়া। ধন্যবাদ।